একদিন এমন বাড়ি ভরা মানুষ, আনন্দ আর উচ্ছলতা ছিল ৬৭ বছর বয়সী গোলাম রাব্বানীর জীবনেও। দুই মেয়েকে উচ্চশিক্ষা দিয়েছেন, বিয়ে থা হয়েছে তাদের। এরই মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন। স্ত্রীও চলে গেলেন পরপারে। দারুণ নিঃসঙ্গ হয়ে পড়লেন গোলাম রাব্বানী। কিন্তু মেয়েদের সংসারের বোঝা হতে বা একা ঘরের নিঃসঙ্গতায় হারিয়ে যেতে চাননি পরমাণু শক্তি কমিশনের সাবেক এ প্রশাসনিক কর্মকর্তা। ঠিকানা বেছে নিলেন আগারগাঁওয়ের এই প্রবীণ নিবাসে। মেয়েরা তো আমাকে নিবি রাখবি, কিন্তু মেয়েরা তো মেয়েদের আমার আন্ডারে না। তাদের একটা ব্যক্তিসত্তা আছে, আলাদা একটা জগৎ আছে, আলাদা সংসার আছে। আমি বড় জোর তাদের ওখানে 1 মাস অতিরিক্ত বা 15 দিন থাকলাম এবং সম্মানের সাথে থাকলাম, আদরের সাথে থাকলাম। কিন্তু দিন যত বেশি গড়াবে তত অবহেলিত হওয়ার একটা দেখা দিবে। এটা আমি আগেই উপলব্ধি করেছি। করার পরে আমি বলছি যে না, আমি স্বাধীন চেতা মানুষ, আমি একাই থাকব, আমাকে ছেড়ে দিতে চাইনি। বিদেশে যেমন একটা সিস্টেম আছে, কানাডাতে সিস্টেমটা হলো যে বাচ্চা একটা সময়ে চলে যায় সরকারের কেয়ারে। সরকারের কেয়ারে গেলে সেখানেই লেখাপড়া যাবতীয় সে করাইতেছে। বাবা মা কিন্তু ভালোবাসার থেকে কিছু ক্রমিক ক্ষুণ্ণ হয় না বা আলাদা হয় না। কী জন্য? তারা একটা টাইমে তাদেরকে দেখাশোনা করতেছে এবং তাদেরকে নিয়ে আসতেছে। ভালোবাসাটা বরং বাড়তেছে, তো কমে না। আর আমাদের এখানে কাছেই থাকতেছে, শাসনের অভাবে, নিয়ন্ত্রণের অভাবে, স্বেচ্ছাচারিতার অভাবে এরা কিন্তু অন্য পথেও ধাবিত হচ্ছে। অনেক বাবা মা, আপনি আপনার প্রথম সন্তানকে যতটুকু শাসন করবেন পারবেন না, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান কিংবা অন্যের ছেলেকে আপনি ঠিকই নীতির কথা শুনাইতে চাইবেন, কিন্তু নিজের ছেলের প্রতি একটু শক্ত হাতে যে টাইট দেওয়ার চেষ্টা করবেন, আপনি পারবেন না। আপনার দিলে বাধা দেবে। আমারই সন্তান ওইটা, কীভাবে বলতে পারি না। এই শাসন নিয়ন্ত্রণ করার ক্যাপাবিলিটি আমাদের ভিতর দরদের কারণে হয় না। কমিউনিকেট জোরদার করা, আপনার দাদু আছে, আপনার দাদি আছে, নানা আছে, নানি আছে। আপনি যে কোনো কারণে, বৈবাহিক কারণেই হোক আর লেখাপড়ার কারণেই হোক, আপনি হয়তো বাইরে আছেন, আপনাকে সময় মতনে বিশেষ করে হলিডেতে, তারপর সামার ভ্যাকেশনে বা বিভিন্ন সময় আপনাকে যেতে হবে বাড়িতে শিকড়ের টানে। আর যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে আপনার বাবার কাছে অথবা শাশুড়ির কাছে আপনাকে সময় পেলেই যেতে হবে। তাহলে হবে কি, বাচ্চাদের ভিতরে এই অনুকরণীয় অনুসরণটা জাগ্রত হবে। এত কিছুর পরও সন্তানদের নামে অভিযোগ করতে চান না তারা। নাম পেশা বলে সমাজে ছোট করতে চান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান থেকে পড়ে স্কুল শিক্ষকতা বেছে নিয়েছিলেন নাদিরা বেগম। হাজার চেষ্টার পরও এই বয়সে পরিবারে থাকা হলো না। ঘরের কাজও কিছু করতে হয়, একটু বাইরেও যাই, পেপার টেপার পড়ি। আর সবচেয়ে বেশি সময় লাগে আমাদের রেস্ট নিতে। যে কোনো কাজ, যে কাজ লাগতো আগে যে টাইম, 4 গুণ টাইম লাগে। ছোটোখাটো কাজ, ওগুলো কাজ লোক আছে, কিন্তু ওগুলো আমাদের করতে হয়। কেননা এমন তার ঘর না, ঘরে যে একজন আরেকজনকে সাহায্য করে, সে যেই হোক, এক ঘরে থাকলে 3-4 জন, তারা পরস্পরের জন্য সহযোগিতা আসে। নাতি নাতনি দেখলেও মজা লাগে, ফলাফল দেখলেও মনের একটা আনন্দ আসে, স্ফুরণা আসে। সেটা তো নেই। তার জন্য কিন্তু দরকার প্রত্যেকের। এখানে কিছু সেবা আছে ঠিকই, কিন্তু ওই জিনিসটা তো এরা দিতে পারবে না, তাই না? তা আমি তো মনে করি যে প্রবীণ নিবাস কয়টা করবে? ঘরে ঘরে একটা সমঝোতা ইত্যাদির দরকার। শুধু তাই না, ধরেন আপনার বাচ্চা আছে, বাচ্চা রেখে আপনি চাকরি করতে গেলেন, ওই বাচ্চাটাকে দেখতে হলে আপনার হয় কেয়ার রাখতে হবে, এই কী বলে ওই বাচ্চাদের রাখে, সেইটা না হয় একজন লোক রাখতে হবে অথবা ডে কেয়ারে দিতে হবে। এখন যদি বয়স্ক লোক বা আত্মীয় স্বজন একজন থাকে, তাতে কিন্তু ওই যে বয়স্ক লোক, তারও একটা আনন্দ হয়, মনের একটা মনের তাগিদে সে করতেছে। এখানে কিন্তু পয়সা করি বা দায়িত্ববোধ না, শুধু কর্তব্য না। আর এখানে হলো নিজেদের ভালোবাসা। এই ভালোবাসাটা তো কাজ দেওয়া হয় না। গভর্নমেন্ট আপনার কাজ করে দেবে, পড়াবে, কিন্তু এই কাজ তো সব কিছু হবে না। হয়তো আপনার ডিরেকশন মতো করবে। আসে, ওরা একটু দূরে থাকে, রামপুরা আমার আব্বার বাড়ি, ওরা রাখছে, বাসা ভাড়া করছে বনশ্রী, ওখান থেকে। আগে ছিল মিরপুরে, এখন ওখানে বাসা। তবু চেষ্টা করতেছি একটা বাসা নিয়ে আমরা থাকবো, কিন্তু সেটা মিনিমাইজ করতে একটু সময় লাগবে।
গণপূর্ত বিভাগের সাবেক কর্মকর্তা আবু তৈয়ব সারা জীবনের যাবতীয় আয় সঞ্চয় স্ত্রী সন্তানদের নামে লিখে দিয়েছিলেন পরম ভরসা নির্ভরতায়। অথচ তার সম্পদে বাকিরা সপরিবারে ভালো আছে, কেবল তিনিই একা প্রবীণ নিবাসে। আমার মনে হলো আর কি যে জায়গা জমি যদি ভবিষ্যতে করা হয় তাহলে নিজের নামেই করতে হয়, ছেলে মেয়ের নামে না রাখাই ভালো। বউর নামে তো রাখার দরকারে নেই, প্রয়োজনে নেই। আমি এটা বিরোধিতা করি। এখন তাকে ঠকানো যাবে না, এটা ঠিক। যেটুকু প্রাপ্ত এগুলো সব দেওয়া দিতে হবে, দেওয়াও দিছি। ছেলেরা বলছি তোর মাকে তুই কোনো দিন কষ্ট দেবে না, তোর মা তোরে গর্ভধারণ করছে, আবার বাচ্চা হয়েছে, 30 মাস গেছে, তোর দুধ খাওয়া যায় 3 বছর, অতএব তোর মার মনে কষ্ট দেবে না। আমি যেখানেই থাকি থাকবো, আমার জন্য এত চিন্তা করতাম না। একদিক দিয়ে অভিমান, আরেক দিক দিয়ে আমার কষ্ট তো দিয়েছে যথেষ্ট। এই যে জন্য জায়গাগুলি সরাই নিল, একদম কোনো জায়গা না। একটা প্লট পাইছিলাম লটারিতে 15 কাঠা, মিরপুর 11 নম্বর, একদম ফুলের লটারি। আমি জানতাম না যে আমার নাম উঠছে। পরে আমি আমার ওই কী বলে ওটা, ডিপোজিট টাকা কিছু দিতে হয় না, 20,000 আগে একটা চেক দিয়েছিলাম। আমি কিছু আমি চেকটা উইথড্র করে নিয়ে আসবো। গেছি আর ওই কাগজপত্র দিকেও জানেন, তো বরাদ্দ আছে, প্লট পাইছেন তো আপনি লটারিতে। বউ সম্পদ তারাও রাখতে হবে না, ওই যে বিক্রি করে দিছে। আমার তো ইচ্ছে ছিল সবাইকে একটা প্ল্যাটফর্মে রাখার, এটাই আমার ধারণা ছিল। শালা 2টা আমি মানুষ করছি, তারপরে ভাইয়ের ঘরের মেয়ে 2টার আমি বিয়ে দিয়েছি আমার কাছে রেখে। এই মুক্তি হয়ে গেছিলাম আমি। তারপরে শালা 2টা, আমার ভাতিজা 3টা। আক্ষেপ করি আর কী করবো, আমি কী করলে বাড়ি যাবো, আমি এগুলো কবরে যাবো, এগুলো তো কোনো মূল্য নাই। থাক না, এটাই হলো মেইন কথা। এটাই আমি যা দেখি আর কি, সেটাই। যাই হোক, আমি যখন রিটায়ারমেন্টে আসলাম 12 সালে, ফুলে গেছে, তখন এই পেনশনটা আমি বিক্রি করে ভুল করে গেছি। আগে তো বলছিলাম সরকারি কর্মচারী যে আসছে এখানে, তোমরা জীবনে কোনো দিন বোন নামের সম্পত্তি রাখবে না, শালাগো নামে রাখবে না, তোমার নিজের নামে রেখে দিবা, দেখবে তোমার পায়ের নিচে এসে গড়াবে। আমার নামটাই হলো মোহাম্মদ আবু তৈয়ব, এই ব্যাপারটা হলো বিশ্বস্ত। সবাইকে বিশ্বাস করি বলে আসলে 50 লাখ টাকা আমার ক্যাশ ছিল আমার কাছে, কী বেঁচে গেছে আমি বুঝতে পারবো না। কেউ কেউ এখানে স্বেচ্ছায় এসেছেন, কিন্তু খুশি মনে আসেননি কেউই। তাদের বেশিরভাগই একারায় কয়েক সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন, অথচ আজ সেই সন্তানদের সংসারে থাকা হলো না তাদের। কেন এমন হলো? প্রবীণ নিবাসের নিঃসঙ্গতায় সেই হিসাব মেলাচ্ছেন। প্রবীণদের নিয়ে যারা কাজ করছেন, নানা দুঃখজনক অভিজ্ঞতার সাক্ষী তারা। কোনো কোনো সন্তান মা বাবাকে রেখে গিয়ে আর খোঁজই নেন না, কেউ আবার নিয়মিত আসেন, মা বাবার যত্ন করেন। সন্তানদের মনোযোগ আর ব্যবহারের উপর এই প্রবীণদের ভালো বা মন্দ থাকা সবচেয়ে বেশি নির্ভর করে। এই মুহূর্তে বাংলাদেশে প্রবীণ রয়েছে 9.28% এবং আমাদের গবেষণা বলছে যে এটা 2040-50 সালে বাংলাদেশে প্রবীণের সংখ্যা হবে 20 থেকে 22% এবং তখন কিন্তু শিশুর সংখ্যা কমে যাবে, তরুণের সংখ্যা কমে যাবে, প্রবীণের সংখ্যা বাড়তে থাকবে। তার মানে ভবিষ্যতের বাংলাদেশ কিন্তু প্রবীণদের এবং প্রবীণ নির্ভর বাংলাদেশ। তাহলে আমাদের যা কিছু পরিকল্পনা করছি, সরকার, রাষ্ট্র থেকে আরম্ভ করে, প্রাইভেট সেক্টর থেকে আরম্ভ করে ব্যক্তিগত পর্যায়ে, যে সেই পুরো পরিকল্পনার ভেতরে প্রবীণ ইস্যুটাকে আনতে হবে। 80 বছরের উপরের মানুষের সংখ্যা অনেক বেশি বাংলাদেশে এবং দিনকে দিন বাড়তেছে, সেটি চিকিৎসা বিজ্ঞানের অবদানে এবং সবাই শিক্ষিত এবং স্বাস্থ্য সচেতন। তো এই 80 এবং 85 বছর বয়স হয়ে গেলে তখন কিন্তু আপনাকে বিছানায় পড়তে হবেই, কিন্তু আপনি মারা যাবেন না, আরও 5 বছর বাঁচবেন, আরও 10 বছর বাঁচবেন। সেই সময় দায়িত্বটা আসলে কে নেবে বা কে নিচ্ছে এখন? ওই ধরনের কি কোনো স্পেশালিস্ট হসপিটাল তৈরি হয়েছে? ওই ধরনের কি কোনো স্পেশালিস্ট কেয়ার হোম তৈরি হয়েছে? হয়নি। তো আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। উপমহাদেশের সংস্কৃতিতে প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রম একসময় কল্পনার বাইরে ছিল, কিন্তু এখন একক পরিবার আর জীবিকার যুদ্ধে এটি অস্বস্তিকর এক বাস্তবতা। সারা জীবন নিজের সর্বস্ব দিয়ে পরিবারের জন্য তারা করেছেন, মা বাবারা,
কিন্তু এখন এখানে আছেন একা, নিঃসঙ্গ, নিজেদের মতো করে অভ্যস্ত হয়ে নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু তাদের এই রকম পরিস্থিতি থেকে আসার কথা ছিল। শুধু কি আর সন্তানদেরকে দায়ী করা যায়? আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের মূল্যবোধের অবক্ষয় সব কিছু মিলেই কি আজকের এই পরিস্থিতি নয়? এই দেশ যেহেতু যাচ্ছে একটি প্রবণ সময়ের দিকে, সেই অনুযায়ী আমাদের রাষ্ট্রের কতটুকু পরিকল্পনা আছে, কতটুকু প্রস্তুতি আছে, ভাবার আছে সেই বিষয়টি। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।